তুমি তো একজন ডিওপি ছিলে বোম্বেতে এবং সেখান থেকে এডি ঋতুদারকে অ্যাসিস্ট করেছো। এখন সাকসেসফুলি তুমি ডিরেক্টর এবং অ্যাক্টর অলসো। তো তোমার এই যে 30 বছরের যে ক্যারিয়ার একটু যদি আমাদের দর্শকদেরকে বলো। আমার মনে আছে যে প্রথম যখন আমি আমাদের শুটিং শুরু হয়, প্রথম সেটে আমরা শুট করছিলাম টেকনিশিয়ান স্টুডিওতে, এবং আমি কোনো ইনস্ট্রাকশন দেবো বলে মানে জাস্ট তাকিয়েছি। ও জানে যে এটা কীভাবে বলবো, কী বলবো সেটাও অ্যাজিউম করতে পারে। সে ভীষণ ইন্টেলিজেন্ট একটা ব্যাপার। দেখো, কিছু চেঞ্জ এসছে, যেগুলো টেকনোলজিক্যালি আমরা অনেক সুবিধে পাচ্ছি। আগে আমাদের ক্যামেরাটা বড় ছিল, ভারী ছিল, লাইটগুলো বড় ছিল, ভারী ছিল, সেগুলো ছোট হয়েছে। তার ফলে আমরা এখন ছোটোখাটো ফ্ল্যাট অ্যাপার্টমেন্টসের মধ্যেও শুটিং করতে পারি। কম ডিউরেশন, টাইমিং কম সময় কম থাকে। অতএব আমার মনে হয় টেকনোলজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাধ্যম, মানে হলের থেকে আমরা হয়তো মোবাইল বা টিভিতে চলে আসছি বেশি, কিন্তু কিছু ছবি থাকবে সেগুলো কিন্তু বড় হলে দেখা ছাড়া কোনো উপায়। স্পেকট্যাকুলার, যেগুলো বড় হলেই দেখতে ভালো লাগবে, ওই সাউন্ডেই দেখতে ভালো লাগবে। নিউ জেনারেশনকে তুমি কি বলবে? দেখো, একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে যে আমি এটাও বিশ্বাস করি যে অভিনয়টা শেখা যায়, হাইলি শেখা যায়, কিন্তু তোমার ন্যাকটাও প্রয়োজন আছে। তোমার ন্যাক নেই অভিনয় করা, তোমার অভিনেতা হব তার কোনো ইচ্ছেই নেই, তাহলে তুমি অভিনেতা হতে পারো। নমস্কার, আমি ঐন্দ্রিলা। সবাইকে অনেক স্বাগত আমার পডকাস্টে। আজকে কে আছে আমার সাথে? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। তো মিডিয়া জগতের একজন এমিনেন্ট অ্যাক্টর, ডিরেক্টর অভিজিৎ গুহ রয়েছে আমার আজকে পডকাস্টে, ওরফে রানাদা। রানাদা নমস্কার, কেমন আছো? ভালো থাকার চেষ্টা করছি। ভালো থাকলে সব থেকে মনও ভালো থাকবে। তো তুমি তো একজন ডিওপি ছিলে বোম্বেতে এবং সেখান থেকে এডি ঋতুদারকে অ্যাসিস্ট করেছো। এখন সাকসেসফুলি তুমি ডিরেক্টর এবং অ্যাক্টর অলসো। তো তোমার এই যে 30 বছরের যে ক্যারিয়ার একটু যদি আমাদের দর্শকদেরকে বলো। না, ক্যারিয়ারটা 30 বছরের বেশি, প্রায় 40 বছর হতে চলল। মাই মিস্টেক এটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ডিওপি নয় একেবারেই। আমি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হিসেবে আমার জীবনটা শুরু করেছিলাম কলকাতাতে, বম্বেতেও। সেখানে আমি বেশ নামি কিছু সিনেমাটোগ্রাফারকে অ্যাসিস্ট করার সুযোগ পেয়েছিলাম। তার মধ্যে একজন নেই আমাদের মধ্যে, রাজেন কোঠারি। পরবর্তীকালে আমি কিরণ দেবহংস, যে একসময় কায়াবানসে তাকে ত্যাগ করে তাকেও অ্যাসিস্ট করার সৌভাগ্য হয়েছে আমার। হ্যাঁ, সেই জন্যে আমি সহকারী হিসেবে ওখানে কাজ করেছি, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কোনো মানে সিনেমাটোগ্রাফার। আসলে আবার কি হয়েছিল, যখন আমি সহকারী আলোকচিত্রী হিসেবে কাজ করছিলাম, তখন থেকেই আমার মনের মধ্যে একটা ছবি ডিরেক্ট করবো একটা ব্যাপার চলে এসেছিল। ছেলেবেলা থেকে আমি সিনেমা দেখি, আমরা সবাই দেখি, কিন্তু আমি যখন খুবই ছোট স্কুলে পড়ি তখন একটা বই থেকে জানতে পারি যে আমারই বাড়ির পেছনে, আমি তখন দালতলায় থাকতাম, 76 রাফি আহমেদ কিদওয়াই রোডে চিত্রবাড়ি বলে একটা সংস্থা আছে, এবং যেখানে বই রয়েছে মিডিয়ার নিয়ে, বই, সিনেমা, থিয়েটার, জার্নালিজম, প্রচুর বই, মানে লাইব্রেরি ওটা একটা। ফাদার গাস্তা রবেশ তখন ছিলেন। রবেশ নিজে একজন সিনেমার তত্ত্ব, মানে সিনেমার যে তত্ত্ব, সেই সিনেমা তত্ত্ববিদ আর কি। তিনি প্রচুর বই লিখেছেন সিনেমার উপরে, সিনেমা কিরকম হওয়া উচিত বা ইত্যাদি, সিনেমা কীভাবে পড়বো, মানে সিনেমা দেখাও শিখতে হয়। আমরা তো অনেক সময় তাই ভাবি যে সিনেমা তো দেখতে হয়, এনজয় করতে হয়। ডেফিনেটলি দেখতে হয়, এনজয় করতে হয়, ওটা তো বেসিক ব্যাপার, কিন্তু সিনেমাটা দেখাটাও শেখার ব্যাপার আছে। সেটা আমি চিত্রবাণীতে গিয়ে শিখতে শুরু করি ধীরে ধীরে, এবং ওখানে অনেক FTI ফিল্ম ইনস্টিটিউটের বিভিন্ন ছাত্রছাত্রী, তাদের আসা যাওয়া ছিল, তাদের সঙ্গে কথা বলা, এবং তখন আমি ভাবি যে আমি যদি ফিল্ম ইনস্টিটিউট যেতে পারি, কিন্তু আলটিমেটলি যেতে পারিনি। কিন্তু অসুবিধাও কিছু হয়নি, আমি ইন্ডাস্ট্রি ট্রেন্ড, সেলফ ট্রেন্ড। তো বম্বে থেকে অনেক কিছু শিখেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভিন রাজ্যে, নতুন শহরে
বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, সেখানে থাকা এবং কাজ জোগাড় করা এবং সে কাজটাকে করা সাকসেসফুলি একটা জীবিকা নির্বাহ করা একটা অন্য জায়গায় গিয়ে এরকম একটা প্রফেশনে, তবু চাকরি তো নয়, এটা একটা ফ্রিল্যান্সিং কাজ। সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তারপরে কলকাতা ফিরে আসি এবং টেলিভিশনে কাজ শুরু করি। টেলিভিশনের কাজ যখন বেশ আমরা মানে আমি এবং সুদেষ্ণা রায় আমার যে কো ডিরেক্টর, আমরা যখন বেশ জাকিয়ে নন ফিকশন ইত্যাদি শ্যুট করছি, আরম্ভ করে দিয়েছি ফুল ফ্লেজেড, দূরদর্শনের জন্যে, জির জন্যে, পরবর্তীকালে ইটিভির জন্যে, তখন আমার পরিচয় হয় ঋতুপর্ণ ঘোষের সঙ্গে। এবং সিনেমা করতে পারছি না, সেটা একটা মনের মধ্যে কুতকুত ছিল। এবং ঋতুপর্ণ আমাকে নিজেই বললো যে আমি ছবি করলে তুই কাজ করবি, ওর সঙ্গে অ্যাসিস্ট করবি। আর হ্যাঁ, অবশ্যই করো, তুমি একটু আগে থেকে বলবে আমাকে, যাতে আমরা যে কাজগুলো করি সেটাকে আমি সামলে অথবা ওটা কাউকে দিয়ে তার কিছু সময়ের জন্য এসে করে যাবো। অর্থাৎ একটা ভালো ছবির মধ্যে থাকার যে ব্যাপারটা, সেটা খুব দরকারি, জরুরি। তো সেইভাবে আমি 7টা ছবি ওর সঙ্গে করার সুযোগ পাই। দহন থেকে চোখের বালি, 7টা ছবি। এবং পরবর্তীকালে তার আগেই খানিকটা ও সিরিয়াল করছিল কয়েকটা, তার মধ্যে একটা হচ্ছে ঈর্ষা, তপন বন্দ্যোপাধ্যায় ঈর্ষা সমুচ্চক আনন্দবাজারে ধারাবাহিকভাবে বেরোতো। সেই ঈর্ষাটা দূরদর্শনের জন্যে করা হয়, এবিসিএল প্রোডাকশন ছিল, অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড। কিন্তু একটা এপিসোড হওয়ার পর, মানে করার পর, ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যানাউন্সড হয় এবং 19শে এপ্রিলের জন্য স্বর্ণপদক পায় ঋতুপর্ণ। এবং আমাকে তখনও বলে যে না, আমি এটা করবো না, এবং আমাকেও ঠিক নির্বাচন করে যে আমি এটা ডিরেক্ট করব। তখন কথা ছিল যে ওই লিখে দেবে, কিন্তু পরবর্তীকালেও লেখেনি। তো যাই হোক, ওই ফিকশন আমি প্রথম 96-এ শুরু করি, আমি এবং সুদেষ্ণা, আমরা দুজনে। সেটার অবদান অবশ্যই ঋতুপর্ণ। তার আগে একটা ছোট্ট জিনিস, সেটা মেনশন করা হয়নি, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। 91 সালে একটি ছবিতে আমি সহকারী হিসেবে প্রথম কাজ করি, সহকারী পরিচালক। তার আগে কিন্তু আমি সহকারী পরিচালক হিসেবে কোনো কাজ করিনি। বম্বেতে, ছবিটা বাংলা ছবি যদিও, সেটা নীতিশ রায়, যিনি আর্ট ডিরেক্টর, বিখ্যাত আর্ট ডিরেক্টর, লেজেন্ডারি, তার পরিচালিত প্রথম ছবি এক পশলা বৃষ্টি। সেখানে আমার প্রসেনজিতের সঙ্গে একটা আলাপ, শুধু হয় না, আলাপ আগেই ছিল, কিন্তু একটা ঘনিষ্ঠতা তৈরি হয়। এবং পরবর্তীকালে ও 92 সালে একটা ছবি নিজে ডিরেক্ট করে, পুরুষোত্তম বলে, এবং আমাকে বলে যে ওই ছবিতে ওকে ওর সহকারী হিসেবে কাজ করতে। আমি সেই ছবিতে কাজ করি। ওটা একটা খুব বড় সুযোগ ছিল আমার জন্যে, যে তখন বুম্বাদা মানে প্রসেনজিৎ তখন একজন টপ স্টার, মানে 3 শিফটে শুটিং করে। তো পোস্ট প্রোডাকশনটা কমপ্লিটলি আমার ওপরেই ছিল, এডিট করা। তখনকার দিনে সেই লিনিয়ার এডিটিং স্টাইল, কিন্তু মুভিওয়ালাতে এডিট করা হতো, স্টিম বেগে ফাইনাল চেক করা হতো, স্পাইসার দিয়ে কেটে কেটে ফিজিক্যালি যে জিনিসটা, যেটা এখন কম্পিউটারের মধ্যে ঘটছে, সেটা বাইরে হতো। সেটা করার সুযোগ, এবং সাউথ ইন্ডিয়াতে গিয়ে, মানে চেন্নাইতে গিয়ে তার পুরো পোস্টের কাজ, ফলি আমরা আগে করেছি, হাতে ধরেও করেছি, কিন্তু ফলি যে ওইরকম একটা জায়গায় যেতে পারে, সাউথে গিয়ে প্রথম জানতে পারলাম। মানে ফলিটা একটা মিউজিকের লেভেলে ব্যবহার করতে শুরু করলো দক্ষিণ ভারতের মানে ফিল্ম ইন্ডাস্ট্রি। সেগুলো দেখা এবং পুরো ছবিটার পোস্ট প্রোডাকশনকে কমপ্লিট করা, এটা আমাকে একটা বড় এক্সপোজার দেয়। এটা না বললে আমার পথ চলার একটা বড় চ্যাপ্টার আমার মনে হয় বলা হতো না। এবং এই প্রথমে সুযোগ পাওয়া এবং সেটা সহকারী হিসেবেই একটা দায়িত্ব নিয়ে করা। পরবর্তীকালে ঋতুপর্ণর যে কথাটা আগে বলে করলাম, দহন থেকে চোখের বাড়ি পর্যন্ত 7টা ছবিতে কাজ করা ওর সঙ্গে, এবং সাইমালটেনিয়াসলি নিজেদের স্বপ্ন দেখাও চলছিল যে নিজেরা ছবি বানাবো। এবং সে সুযোগও এলো 2004 সালে। সাগরমন ভুলা একজন প্রডিউসার, তিনি
সিরিয়াল প্রডিউস করতেন, ও খুব একটা শ্রীরামকৃষ্ণের সিরিয়ালটা তিনি প্রডিউসার ছিলেন। সেটা করতে করতেই উনি আমাদের একটা বলেন যে তোমরা তো প্রসেনজিৎকে চেনো, আমাকে সুদেশ, তা তোমরা একটা প্রসেনকে নিয়ে ছবি কর। তো সেটাও একটা বড় সূচক। প্রথম ছবি আমাদের 2004 সালে শুধু তো, সেটাতে কোয়েল মল্লিক, বুম্বাদা নিজে, প্রসেনজিৎ এবং গার্গী রায়চির প্রথম সিনেমা অভিনয়। এইভাবেই আসি আস্তে আস্তে। টেলিভিশনের একটা বিরাট অবদান রয়েছে, কারণ প্রথম 10টা বছর 94 to 2003 শুধু টেলিভিশনই করেছি, এবং টেলিভিশনের সমস্ত রকম মানে ফর্মে টেলিভিশন করেছি, মানে মেগা সিরিয়াল, কুইজ কন্টেস্ট করেছি। শুরু করেছিলাম একটা সিরিয়াল দিয়ে, যেটা নন ফিকশন, মহিলাদের সিরিয়াল, মানে উইমেন ম্যাগাজিন। মানে উইমেন ম্যাগাজিনই করেছি হয়তো 500 এপিসোড, কুইজ করেছি হয়তো 700 এপিসোড, এইরকম আর কি। এবং মেগা সিরিয়ালও এক একটা সিরিয়াল 2.5 বছর 3 বছর ধরে চলেছে। অতএব টেলিফিল্ম মানে খুব অঙ্করে হলেও 50টা টেলিফিল্ম করেছি। জি বাংলা অরিজিনাল যেটা, সেটা আমরা 12টা করেছি। আমার মনে হয় আর এত বেশি সংখ্যক জি বাংলা অরিজিনাল আর করেন বলে আমার মনে হয়। তো কাজ প্রচুর করেছি, কিন্তু কাজ করার তো কোনো শেষ নেই। নিজেকে ইনভেন্ট করার একটা ব্যাপার থাকে। খুব যে বিরাট ভালো করেছে সেটা মনে করি না, আরও অন্যরকম কাজ করার ইচ্ছে ডেফিনেটলি ভবিষ্যতে আছে। তুমি যে লিজেন্ড অ্যাক্টর অমিতাভ বচ্চনজির সাথে কাজ করেছো এবং ঐশ্বরিয়া রায়, এদের সাথে তোমার একটা যে মানে কাজ করা, ওনা এত বড় মাপের একটা অভিনেতা অভিনেত্রী, তো সেটা কেমন লেগেছে তোমার? না, অমিতাভ বচ্চনের সঙ্গে আমি কোনো কাজ করিনি, কারণ ঋতুপর্ণ যখন অমিতাভ বচ্চন যেমনি ছবি করে দ্য লাস্ট ক্লিয়ার, তখন আমি ওর সঙ্গে ছিলাম না। তবে অবশ্যই ঐশ্বরিয়া রায়ের সাথে বাড়ি চোখের বাড়িতে আমি কাজ করেছি, যেখানে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলাম। আমি মলবুদা, মানে সুমন্ত মুখোপাধ্যায়, উনি তার সুমন্ত মুখোপাধ্যায়, উনিও ঋতুপর্ণর সঙ্গে কাজ করতেন অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে। আমাদের একটা টিমের মতন ছিল আর কি। আমরা ভীষণ এনজয় করেছি সেই সময়টা, খুব আনন্দ করেছি। কলকাতায় থাকলেও আনন্দ করেছি, কলকাতায় বাইরে গেলে তো আনন্দ আরও বেড়ে যায়, মজা হয় অনেক একসঙ্গে সময় কাটানো। আমার মনে হয় যারা খুবই সাকসেসফুল, লাইক এক্ষুনি যে কথা হচ্ছে ঐশ্বরিয়া রায়, তারা আসলে খুবই ইন্টেলিজেন্ট মানুষ। তারা একটা লোকের দিকে তাকিয়ে বুঝতে পারে সে লোকটা কি ভাবছে। আমার মনে আছে যে প্রথম যখন আমি আমাদের শুটিং শুরু হয়, প্রথম দিন কিনা মনে নেই আমার সেই অর্থে, প্রথম দিনও হতে পারে, একটা সেটে আমরা শ্যুট করছিলাম টেকনিশিয়ান স্টুডিওতে, এবং আমি কোনো ইনস্ট্রাকশন দেবো বলে মানে জাস্ট তাকিয়েছি, এবং ঐশ্বরিয়ার দিকে কিছু বলবো ওকে বলে, এবং সেটাকে ও জানে যে কীভাবে বলবো, কী বলবো সেটাও অ্যাজিউম করতে পারে আর কি। সে ভীষণ ইন্টেলিজেন্ট একটা ব্যাপার। সেটা কিন্তু সকলেরই থাকে বলে আমি দেখেছি। আমি বম্বেতেও যখন কাজ করেছি, অনেকের সঙ্গে, অনেক নামি লেজেন্ডারি মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তারা যে সাকসেসফুল হয় তার একটা কারণ আছে, এটা শুধু শুধু কপালের জোরে হয়ে যায় তা নয়, তাদের মধ্যে সেই মেটেরিয়ালটা থাকে, অরা থাকে আর কি। তো 30 বছর উপর তুমি কাজ করছো এবং মুম্বাদের সাথে কাজ করেছো, NIDS এর প্রোডাকশনে তুমি এতগুলো কাজ করেছো। তো মুম্বাদ এত পদশ্রী পেলো, সেটা কিভাবে তুমি দেখছো? অসম্ভব ভালো লেগেছে। সত্যি একটা মানুষ যে সিনেমা ছাড়া আর দ্বিতীয় কিছু জানে না জীবনে, এবং সিনেমার জন্যই তার জীবন, সেটা অন্তত এত বছর তার সঙ্গে থেকে প্রায় 35-36 বছর হয়ে গেল পরিচয়, এবং একটা সময় এখনও আছে, কিন্তু কাজের চাপে সেও এবং আমিও এমনভাবে সবসময় দেখা সাক্ষাৎ তো হয় না, কিন্তু যখনই আমরা মিট করি তখনই কিন্তু আমরা যেখানে ছেড়ে এসেছি সেখান থেকেই ব্যাপারটা শুরু হয়। বুম্বাদা পদ্মশ্রী পেতে চলেছে, বা পেয়েছে, অ্যানাউন্সড, তার মানে পেয়ে গেছে। এটা একটা বিরাট বড় ভালো লাগা। আমি তো বাঙালি হয়ে ভালো লাগা, এটা একটা মানুষের লড়াইয়ের একটা
ফল, একটা প্রাইজ, একটা পুরস্কার। গতকাল খবরটা যখন পেলাম সঙ্গে সঙ্গেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানালাম যে আমি খুব খুব আনন্দ পেয়েছি। সেটা থ্যাংক ইউ জানিয়ে তার প্রত্যুত্তর দিল। ওই একটা ছবি বিজয়গড়ের হিরে নিয়ে কিরি ব্যস্ত আছে এখন। তো তারপরে দেখা হবে, আশা করি ওর সামনাসামনি কনগ্রাচুলেশনসটা হতে পারবে। তুমি তো 3 ইয়ারের কথা করেছো। ছোটবেলায় আমাদের এই সিনেমা মানে হচ্ছে একটা মানে জন্ডি, তারপর পরমদা, রুদ্রদাকে নিয়ে কাস্ট করেছো, নীলদা ছিল ওখানে, শাশ্বতদা ছিল ওখানে। তো 3 ইয়ারের কথা মানে সেই সময় যে একটা কাস্ট অত ভালো ভালো আর্টিস্টদের নিয়ে কাস্ট করেছো, প্লাস ওই যে গল্পটা, তো তখনকার দিনে এই যে সিনেমাটা যে করেছো এবং এখনকার সিনেমার যেভাবে আর কি সিনেমাগুলো হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে, তো কোথাও কি মনে হয় যে ওই সময় দাঁড়িয়ে যে সিনেমাটা বানানো আর এখনকার সিনেমা কোনো তফাৎ বা কোনো ডিফারেন্স কিছু রয়েছে? দেখো, সিনেমা বানানোর তো কোনো ডিফারেন্স নেই, কিন্তু প্রজন্মে মানে অ্যাডাল্ট কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট সেই সময় দাঁড়িয়ে দেখো, আমার মনে হয় 3 ইয়ারই কথা, অ্যাডাল্ট কন্টেন্ট ডেফিনেটলি, কিন্তু কোথায় যেন একটা ইনোসেন্স আছে। যে চরিত্রগুলোকে আমরা দেখছি তারা যে খুব বাচ্চা ছেলে তা তো নয়। যদিও ছবিটা আমরা 2005-এ শ্যুট করেছিলাম, অনেকটা দিন হয়ে গেছে আর কি, 20 বছর। তো তখন আমার যে অভিনেতা অভিনেত্রীর নামগুলো তুমি বললে তারা সবাই 20 বছর কম ছিল, কিন্তু এবং ওদের মধ্যে যে ইনোসেন্সটা ছবিটার মধ্যে বেরিয়ে আসে, আমার এখন যখন ছবিটা দেখি তখন সেই ইনোসেন্সটা আমাকে খুব মানে একটা আনন্দ দেয়। যে আমার মনে হয় সেই ইনোসেন্সটা কোথায় আমরা সিনেমাতে বা এতে হারাচ্ছি আস্তে আস্তে। যেটা একটা পিওরিটি দেয়, একটা সিনেমার একটা পিওরিটি থাকে, একটা আর্ট ফর্মের একটা পিওরিটি থাকে, যার একটা বড় এলিমেন্ট হচ্ছে ইনোসেন্স। সেটা একটু ল্যাক করছে, তবে যেটাতে ইভলভ করছি তো আমরা সবাই। আমি তখন যে বয়সে ছিলাম তার থেকে আরও 20টা বছর অ্যাড হয়েছে, অতএব নতুন আরও দুটো প্রজন্ম নতুন এসছে আরও এর মধ্যে, তারা ডিফারেন্ট হবে, এটি স্বাভাবিক। একটা সময় যখন আমরা ছোট ছিলাম তখন আর.ডি. বর্মন একটা বিরাট জায়গা ছিল, কিন্তু তখন আমাদের যারা বড় বয়সে তারা বলতো যে এগুলো সব ছেলে ছোকরাদের গান বাজনা, কিন্তু সেই ছেলে ছোকরাদের গান বাজনা এখন কিন্তু ক্লাসিক। এখন কিন্তু আর.ডি. বর্মন আমাদের কাছে ক্লাসিক। ক্লাসিক, হ্যাঁ। তিনি শোলেও করেছেন, তিনি কিনারাও করেছেন, মানে তার যে ভ্যারাইটি সেটা। অতএব আমি কোনো কিছু বলে দিচ্ছি মানে এখনকার প্রজন্ম ভালো নয়, তারা কিছু নয়, এটা বিশেষ করে পরিবর্তন হয়, চেঞ্জ হয়, অন্যরকম হয়, কিন্তু খারাপ ভালো পারে না। তোমার এই যে আমি বলি যে তোমার আগে আগে যে ইন্ডাস্ট্রি আর এখনকার যে ইন্ডাস্ট্রি, কিছু তো চেঞ্জেস এসেছে, সেটা তুমি কিভাবে দেখছো? দেখো, কিছু চেঞ্জ এসছে, টেকনোলজিক্যালি আমরা অনেক সুবিধে পাচ্ছি। আগে আমাদের ক্যামেরাটা বড় ছিল, ভারী ছিল, লাইটগুলো বড় ছিল, ভারী ছিল, সেগুলো ছোট হয়েছে। তার ফলে আমরা এখন ছোটোখাটো ফ্ল্যাট অ্যাপার্টমেন্টসের মধ্যেও শুটিং করতে পারি, এবং কম ডিউরেশনে, টাইমিংটা কম সময়ে কম থাকে। কিন্তু এমন করতে করতে আমরা একটা জায়গায় এসেছি আমরা, যে আমরা হারাতে বসছিলাম। মানে আমাদের যেখানে আগে অর্থনৈতিক অবস্থা অন্যরকম ছিল, মানুষের সিনেমা দেখার একটা প্রচলন ছিল, তখন আমরা হয়তো 30 দিনে 35 দিনে একটা ছবি করতাম, সেটা এখন 10 দিনে 12 দিনে এসে তা ফুল সিনেমার পুরো সিনেমাটা, সেটা একটা ক্ষতি করছে আমার মনে হয়। কোনো সিনেমাই 12 দিনে হবে না তা বলছি না, এমন গল্প হতে পারে যেটা একটা ছোট অ্যাপার্টমেন্টের মধ্যে খুব সামান্য কিছু একটা অফিস বা রাস্তাঘাট থাকতে পারে, সেটা 12-13 দিনে হতে পারে। এখন যে ধরনের ক্যামেরা বেরিয়েছে, যে অল্প আলোর ব্যবহার লাগে, হতেই পারে, কিন্তু বিষয়ের উপর নির্ভর করছে। যে বিষয়টা যদি সেরকম হয় তাহলে কিন্তু বেশি সময় লাগবে তোমার শুটিং করতে, এত অল্প সময় হবে না। তখন কিন্তু যদি আমি সেই অল্প সময় করি তো সেটা কম্প্রোমাইজ করা হচ্ছে। কিন্তু এখন যেহেতু আমি বললাম যে সিনেমাটা আর আজ থেকে 30-40 বছর আগে যত পপুলার মাধ্যম ছিল, সেই মানে সিনেমা বলতে কিন্তু এখানে আমি সিনেমায় হলে গিয়ে সিনেমা যাওয়ার কথা বলছি। সিনেমা অ্যাজ এ মিডিয়াম তো আমরা ওটিটিতেও দেখছি,
পুরনো সিনেমাও দেখছি, নতুন সিনেমাও দেখছি, যে সিনেমা রিলিজ করেনি অরিজিনাল সেগুলোও দেখছি এবং একই আনন্দ পাচ্ছি এবং রমরম করে সেগুলো চলছে এবং ভালো হলে সবাই দেখছে। অতএব আমার মনে হয় টেকনোলজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাধ্যম মানে হলের থেকে আমরা হয়তো মোবাইল বা টিভিতে চলে আসছি বেশি, কিন্তু কিছু ছবি থাকবে সেগুলো কিন্তু বড় হলে দেখা ছাড়া কোনো উপায় নেই। স্পেকট্যাকল যেগুলো বড় হলেই দেখতে ভালো লাগতো, ওই সাউন্ডেই দেখতে ভালো লাগে, তার এক্সপিরিয়েন্সটা কখনো ছোট বা ঘরের মধ্যে করা সম্ভব। তুমি তো সাকসেসফুল ডিরেক্টর, বাট এখন যে ডিরেক্টরসরা উঠছে এরকম অনেকই ডিরেক্টররা আছে যারা খুব কনফিউজ টাইপও, মানে তোমার মানে কি শট নেবেও মানে এডিটারের উপরে ডিপেন্ড হয়ে থাকে যে এই শটটা নাও ওই শটটা নাও। তো তোমার কি মনে হয় তার থেকে আরেকটু বেশি শেখা দরকার? দেখো দাঁড়িয়ে শিখতে হবে কিনা আমি বলতে পারি না, আমি মাস্টার মশাই নই, কিন্তু একটা কথা বলবো যে যেহেতু আমরা শুরু করেছিলাম সেলুলয়েড দিয়ে, এটা বাই ডিফল্ট আমরা খুবই মানে সাবধান, মানে একটা সেলুলয়েডের একটা 20-30 ফিট বেঁচে গেছে, সেটাকে আমাদের ক্যান করে রেখে দেওয়া হতো, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যানকে বলতাম ওটা রেখে দাও, তার উপরে লেবেলিং হতো এটা 30 ফিট, ঠিক আছে। সেটা আমরা রেখে দিচ্ছি কেন, যে আমি যখন সংলাপ বলবো তোমার মুখে রিয়াকশন শট থেকে আমরা বলি লাগাতে হবে, সেই রিয়াকশন শটের জন্যই 30 ফিটটা রাখা হতো। মানে এতটাই আমরা সাবধানী, এতটাই আমরা মানে মিতব্যয়ী যে ওই 30 ফিট 20 ফিট অত্যন্ত দামি। তখনকার দিনে একটা 400 ফিটের ক্যান 13,000 14,000 এরকম উইথ ট্যাক্স দাম থাকতো, তার কস্টটা বুঝতে পারছো। অতএব সেভাবে আমরা বাঁচিয়ে রাখতাম এবং আমার সংলাপে তোমার কতটুকু জায়গা রিয়াকশন লাগতে পারে সেটার একটা ধারণা আছে অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাজ আ ডিরেক্টর। তো আমরা সেটুকুই বলতাম, এরম না যে পুরো কাগজটা যা স্ক্রিপ্টের মধ্যে লেখা আছে সবটা বল। তো সব কথা রিয়াকশন হয় না, বা সব কথার রিয়াকশন লাগালে গল্প বলতে অসুবিধে হবে, তুই গল্পটা রিভিল করে দিচ্ছ, তার মানে সেটা আমি দেবো না কখনো, কারণ গোটা ন্যারেটিভটা নিয়ে আমার ভাবতে হবে। অথচ কতটুকু তোমার আমার কথায় কতটুকু তোমার রিয়াকশন আসবে সেটা আমার জানা। তো আমরা এরকম মানে অল্প পয়সায় অল্প জিনিসের মধ্যে দিয়ে করতে অভ্যস্ত বলে হয়তো এখনো সমস্ত শট সমস্ত অ্যাঙ্গেল থেকে নিই না, কারণ একটা ধারণা, একটা দৃশ্যটা কি হতে চলেছে, দৃশ্যটা একটা শটেই হবে নাকি অসংখ্য শটে হবে, শটগুলো কি কি হবে, কোন সংলাপটা কোন শটে ধরা হবে, ক্লোজ এ না লং এ না মিডে না এক্সট্রিম লগে, সেটা জানা আছে। অতএব সব সংলাপ বা সব মুভমেন্ট বা এনপিএ আমরা সব জায়গা থেকে নিই না। সেটা আমার মনে হয় একটা ডিসিপ্লিনের মধ্যে থাকার ফলে এটা আমরা শিখেছি। অন্যরা অন্যভাবে করছে হয়তো, তাতে হয়তো বেশি আমরা এডিটারের উপরে নির্ভরশীল হয়ে পড়ছি। আমার মনে হয় সেটা ঠিক নয়, কেননা এডিটার আমার ছবিটা বাড়াচ্ছে না, এডিটার আমার ছবিটাকে এনহ্যান্স করতে সাহায্য হচ্ছে, তার পেসিং, তার রিদম, সেগুলো নিয়ে সে খেলবে। সে যদি একের পর এক টেক আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একই সংলাপ শুনতে থাকে তাহলে সে বোর্ড হয়ে যাবে, মানে সে কনফিউজড হয়ে যাবে, সে পরিচালকের যে ইনস্ট্রাকশনটা পাবে না। আমি যে শটগুলো নেব সেটার মধ্যেই আমার ইনস্ট্রাকশনটা ঢুকিয়ে থাকবে। এবার আমার এডিটার এডিট করবে, সেই গল্প, সেই দৃশ্য, সেই দৃশ্যের রিদমটা কি হওয়া দরকার, সেটা খুব দ্রুত লয় হবে নাকি বিলম্বিত হবে, সেটা সে সে তৈরি করবে, দৃশ্যের মুড, দৃশ্যের নাটকীয়তা ইত্যাদিকে মাথায় রেখে। সেটা একটা কোলাবোরেটিভ জব, কিন্তু কোলাবোরেশনের একটা দিক আমি করব না, আরেকজন করবে, তা তো কোলাবোরেশন করুক, তাহলে সেই বিয়েটা তো সাকসেসফুল হবে না। আচ্ছা, অভিনেতার আলাদা নাকি না ডিরেক্টর আলাদা, কোনটা বেশি স্বাবলম্বী তোমার কাছে? আমার কাছে আমি ডিরেক্টর হিসেবেই আমি নিজেকে মনে করি, মানে কত ভালো ডিরেক্টর আমি জানি না,
হ্যাঁ, কিন্তু আমি নিজেকে ডিরেক্টর হিসেবে ভাবতে পছন্দ করি বা ভালো লাগে বা কমফোর্টেবল লাগে। অভিনয়টা খানিকটা পড়ে পাওয়া 14 আনার মতন ঘটনা ঘটে গেছে। আমি বলি সবাইকে যে যখন আস্তে আস্তে মাথার থেকে সব চুলগুলো পড়ে গেল, পড়িটা বেড়ে গেল, তখন আমার বন্ধু পরিচালকেরা বা ভাই পরিচালকেরা আমার মধ্যে বিভিন্ন চরিত্র দেখতে পেল, যে এই লোকটাকে দিয়ে এই চরিত্রটা করানো যায়। তো তখন আমিও যেহেতু সিনেমাটা আমার ভালোবাসার প্রেমের একমাত্র জায়গা, সেহেতু সিনেমার সঙ্গে এই আলো, এই মাইক্রোফোন, এই ক্যামেরা, এগুলোর সঙ্গে থাকতেই কমফোর্টেবল সবসময়, কারণ একেবারে ছেলেবেলা থেকেই সেটা বয়ে এসছে। অতএব অভিনয় করতে যাবো এমন একটা জায়গায় যেটা আমারই পরিচিত একটা জায়গা, আমারই ফিল্ড, আমারই গ্রাউন্ড। অতএব ওখানে গিয়ে আমি খুব স্বস্তিতে থাকি, আনন্দে থাকি, আর খুব এনজয়। নিউ জেনারেশনকে তুমি কি বলবে, মানে নতুন প্রজন্ম যারা উঠছে, যারা অ্যাকচুয়ালি আমরা জানি থিয়েটার অ্যাক্টর থেকে যারা আসে, তারা কিন্তু অ্যাকচুয়ালি অথেন্টিক্যালি তারা অভিনয়টা জানে। তো এখন প্রচন্ড সমস্ত জায়গা থেকে আমরা অনেক আর্টিস্টকে দেখতে পাই, মানে ধরো ইনস্টাগ্রাম থেকে বা ইউটিউব করছে, তাদেরকেও আমরা অ্যাক্টিংয়ে নিই, সিরিয়ালসে নিই। তো তাদেরকে তুমি কি বলবে যে কতটা শেখা দরকার অভিনয়টা? দেখো, একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে যে আমি এটাও বিশ্বাস করি যে অভিনয়টা শেখা যায়, হাইলি শেখা যায়, কিন্তু তোমার ন্যাকটাও প্রয়োজন আছে। তোমার ন্যাক নেই অভিনয় করা, তোমার অভিনেতা হব তার কোনো ইচ্ছেই নেই, তাহলে তুমি অভিনেতা হতে পারবে না, তোমাকে শেখালেও তুমি পারবে না। প্রথমে ইচ্ছেটার প্রয়োজন, প্রথমে ইচ্ছে থাকতে হবে, তার সঙ্গে তালিম থাকতে হবে, আর তৃতীয় যে জিনিসটা সেটা ট্যালেন্ট। সেটা কার মধ্যে কতটা আছে আমি জানি না, মানে জানা সম্ভব না। আমি অভিনয় করব, অনেক অভিনয় করব সিরিয়ালে, সিনেমায়, সেটা আমি জানতাম না। কিন্তু যেহেতু আমি ছোটবেলা থেকে বহু 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 অভিনেতাদের, মানে জাদরেল অভিনেতাদের সঙ্গে কাজ করে এসেছি, এবং আমি চোখ খোলা রেখেছি। আমি ক্যামেরায় যখন কাজ করেছি তখন আমি অভিনয়টা দেখেছি। পেতো আমি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে ফোকাস করিনি, আমি অভিনেতার দিকে তাকিয়ে ফোকাস করেছি। ও তার অভিনয়টা দেখেছে, সে কি করতে পারে, হঠাৎ উঠে দাঁড়াতে পারে কিনা, সেটার দিকে আমার নজর আছে। আচ্ছা, আম জনতার কোয়েশ্চেন, যেটা হচ্ছে আমরা জানি যে তোমার সহকর্মী সুদেষ্ণাদি, মানে কো ডিরেক্টর, সবাই বলেছে তোমরা দুজন হয়তো হাজব্যান্ড ওয়াইফ, এইটা কি সত্যি? না না, একেবারেই নয়। আমি যখন সুদেষ্ণা এবং আমরা যখন কাজ শুরু করি, তখন তার আগে ওর বহু আগেই বিয়ে হয়ে গেছে, ওর ছেলেও হয়ে গেছে। আমি যখন 94-এ ওর সাথে কাজ শুরু করি, তখন আমার মনে আছে গুটি, মানে হচ্ছে ছেলের ডাক নাম, সাকেত, খুব অসুস্থ হয়ে পড়েছিল। ওর কোনো একটা জ্বরের থেকে কিন্তু হসপিটালাইজ করতে হয়েছিল। আমি ওকে আমার হসপিটালে গিয়েছিলাম দেখা করতে। আমার তৎকালীন যে ক্যামেরাম্যান ছিল স্বপন নন্দী, স্বপনদা এবং আমি সম্ভবত উডল্যান্ডসে ও ভর্তি ছিল, দেখা করতে গেছিলাম। একেবারেই নয়, আমরা কাজ করতে শুরু করি। এটার পেছনে যে ভদ্রলোক, তার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি। জি বাংলা যখন শুরু হয় 94-এর অগস্ট মাসে, তখন আমি ভাবি যে আমি একটা নতুন কিছু করব, একটা গল্প ডেভেলপ করি আমার এক বন্ধু সুগত সিনহার সঙ্গে। কিন্তু ঘটনাক্রমে আমার থেকে যারা সিনিয়র ছিল তাদেরই নম্বরটা আগে লাগলো, যে তারা পেয়ে গেল ফিকশন, আমি পাইনি। তো আমি খুবই মানে ভেঙে পড়েছি। তখন বুম্বাদা আমাকে বললো যে শোন, একটা ব্যাপার, একটা উইমেন ম্যাগাজিন আছে, সেটা সুদেষ্ণা রায়, যে সানন্দা অ্যাসিস্ট্যান্ট এডিটার, সে করবে। মানে সে তো বিষয়টা সাংঘাতিক জানে, মানে সেটা কোনো উইমেন অ্যাচিভার হোক, সেটা মুখারি প্রোগ্রাম হোক, ফ্যাশন হোক, যাই হোক, সেটা সে খুবই ভালো জানে, কারণ সে এত বছর ধরে এটা নিয়ে কাজ করছে। কিন্তু সে প্রিন্ট মিডিয়ামে করছে, সেটা অডিও ভিজুয়ালে নয়। তো আমার উপরে দায়িত্ব পড়লো যে অডিও ভিজুয়ালটা, মানে শুটিং করে, এডিট করে, মিউজিক লাগিয়ে দেওয়া, এই যে টেকনিক্যাল যে কাজটা, যেটা আমি এতদিন করে এসেছি। আমি সত্যি কথা বলছি, আমার মোটে ইচ্ছে ছিল না এইটা করা, কিন্তু আমাকে আমার উপর এটা চাপিয়ে দেওয়া হলো। আমি করতে শুরু করলাম, কিছু পয়সা রোজগার করবো, এটা মাথায় রাখলো যে হ্যাঁ কিছু পয়সা করি তো হবে, এটা করলে একেবারে করবো না বলে চলে এলে তো হয় না।
তো আমি এটা করতে শুরু করলাম এবং ঘটনাক্রমে ওটা শেষ হলো 1.5 বছর পর। জি বাংলা বন্ধ হয়ে গেল, বাংলাটা পরে অবশ্য এসেছিল আবার অন্য নাম দিয়ে। তো কিন্তু আমরা অন্য চ্যানেলে কাজ পেতে শুরু করলাম, নন ফিকশন, ফিকশন নয়, ধীরে ধীরে ফিকশন পেতে শুরু করলাম। সিরিয়াল, টিভি ফিল্ম, ছোট ছোট সাপ্তাহিক গল্প, মাসিক গল্প, যেটা চ্যানেল 8 যেটা রাতে করতে শুরু করলাম। টাটকা গল্পে আটকা মাস, সেটা 1 মাসিক গল্প। সাপ্তাহিক গল্প সোম থেকে শুক্র, সোম থেকে শনি, পুলিশ ফাইটস, এগুলো করতে 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 মেগা সিরিয়াল করেছি, সমস্ত ধরনের ফরম্যাট টেলিভিশনে দিয়ে আস্তে আস্তে 10টা বছর কেটে গেল। এবং তারপরে সত্যি দেখলাম সিনেমাও পেতে শুরু করলি, সেটা রেগুলারলিও পেতে শুরু করলাম। লালমোহন গাঙ্গুলি, রানাদা, তুমি তো ফেলুদার ক্যারেক্টারটা করেছিলে, এটা তো ফেলুদার ক্যারেক্টার নাম লালমোহন। ফেলুদার লালমোহন গাঙ্গুলি একটা ক্যারেক্টার তুমি করেছিলে। তা কোথাও গিয়ে মনে হয় যে এখন যারা ফেলুদা সেভাবে হচ্ছে না বা অন্যরকম সিরিজ নিয়ে কাজ করছে, তো সত্যজিৎ রায়ের যে একটা এত সুন্দর যে স্টোরিগুলো রয়েছে, যে তোমার কি ইচ্ছা করে যে বানানোর? না, আমার পরিচালনা করার কোনো ইচ্ছে নেই ওই ধরনের, মানে সত্যজিৎ রায়ের গল্প। খুবই, আমি তো ছোটবেলা থেকে ফেলুদার, আমরা কে নয় ভক্ত, অত সবাই ভীষণ ভক্ত। যে কটা লেখা বেরিয়েছে সবকটাই পড়া, এবং তখন যেখানে বেরোতো, মানে আনন্দ মেলা বা সন্দেশ, সেগুলো সংগ্রহ করা এবং পড়ার একটা বিরাট হ্যাবিট ছিল। কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে আমি জটায়ুর চরিত্রে অভিনয় করবো, তাও স্বয়ং সন্দীপ রায়ের পরিচালনায়। এটার ভাগে ঘটনাক্রমে 2টো ছবি হয়েও গেল, আর হবে কিনা জানি না, কপাল লেখা। বলে কি করবে? অবশ্যই করবো, মানে ধেই ধেই করে নিচে করবো, কারণ খুব মজা পাই ওটা করে। প্রথমত বাবুদা, সন্দীপ রায়, তার একটা অসম্ভব মানে মানে মজাদার টিম, তারা ভীষণ আনন্দ করে এনজয় করে আরও সব গল্প। আর ডেফিনেটলি ছোটবেলা থেকেই আমার খুবই পছন্দের অভিনেতা রবি ঘোষ, আমাদের কি বলে সন্তোষ দত্ত। একসময় সন্তোষ দত্তকে নিয়ে আমি একটা সিরিয়াল হতো রবি ওঝা, গোয়েন্দা ভগবান দাস করে। আমি তখন কলেজে পড়ি এবং রবি ওঝার সঙ্গে আমি একজন অবজারভার ছিলাম। আমার দায়িত্ব ছিল অ্যাম্বাসেডার গাড়ি, তখন অ্যাম্বাসেডার গাড়ি খুব চলতো, করে কোর্ট থেকে সন্তোষদাকে নিয়ে আসতাম, এবং গাড়িতে উঠে উনি একটা ফোলিও ব্যাগ খুলে একটা টিফিন বক্স বার করতেন। টিফিন বক্সটা খুলে আমাকে অফার করতেন, এবং প্রতিদিনই নিয়ম মাফিক উনি আমাকে অফার করতেন, এবং আমি একটা খাবার, অবশ্যই রুটি এবং ছানা, আর সেটা চিনি দিয়ে মাখা ছানা আর রুটি, হাতে গড়া রুটি, এই দুটো এই দিতেন এবং দেখাতেন, খাও তুমি একটুখানি। না না, আমি তোকে এসে আপনি খান। এটা রেগুলার একটা ব্যাপার ছিল, এবং তখন থেকে ওদের একটা ব্যাপার। হ্যাঁ, এবং তখন থেকেই আমি খুব ভালোভাবে ওদের অভিনয় দেখেছি। অভিনয় করব বলে না, অভিনয় ক্রাফটটা কি, আমি যে সিনেমা করতে চাই তার একটা বিরাট দিক হচ্ছে অভিনয়। সেটা যদি একেবারে না জানি, তাহলে আমি অভিনয়টাকে দিয়ে অভিনয় অরাবো কি করে। তোমার কোথাও গিয়ে মনে হয় যে এত বছর ধরে তোমার যে কেরিয়ার বা জার্নি তোমার রয়েছে, কোথাও গিয়ে মনে হয় যে আরেকটু যদি আমি সম্মানটা পেতাম ইন্ডাস্ট্রি পেতে, তাহলে হয়তো ভালো হতো? কারণ এত তাবর অ্যাক্টর অ্যাক্ট্রেসের সাথে কাজ করেছো, ডিরেক্টরের সাথে কাজ করেছো, তুমি নিজে স্বনামধন্য একজন ডিরেক্টর, কোথাও গিয়ে এটা মনে হয় যে ল্যাক রয়েছে? না, দেখো, আমার মনে হয় আমার যতটুকু পাওয়ার আমি ততটুকু পেয়েছি। ভবিষ্যতে যদি কিছু পাওয়ার থাকে সেটা আমি পাবো। দেখো, এখনো যখন আমি মনে আছে একটা বিয়ে বাড়িতে গেছি, এবং অন্যরা খাবে, তার জন্য অপেক্ষা করছে একটা দূরে, আমি বাড়ি ফিরবো একসঙ্গে অনেক দূরে। তো একটা এই বিয়ে বাড়িটা যেখানে প্যান্ডেলটা লাগিয়েছি, সেটা একটা তোমার একটা সেন্ট্রাল পার্ক যেরকম হয় সেরকম। তো আমি বসে আছি, সেন্ট্রাল পার্কে বসে আছি, ভাবছি দিয়ে 3-4টি ছেলে কথা বলছে পেছন দিকে। প্রথমে একটু ভয় লাগলো যে অন্ধকার, একটা বিরাট পুরোনো জায়গা, আর মানে দূর, মানে যেখানে আমি চিনি না কাউকে। তো ছেলে পেলে কিছু বলবে নাকি কিছু, মানে ভাবতেই একটি ছেলে দূর থেকে ছায়া মূর্তি আসছে আমার দিকে। আমার তো ভয় লাগলো, ভালো, ঠিক আছে, কি কর।
আমার কাছে টাকা পয়সা বা ইত্যাদি কিছুতে। আর অদ্ভুত ব্যাপার, তখনও আমি ওই অভিনয়ে এত করিনি, করেছি টুকটাক। এগিয়ে এসে বলল, আপনি প্রিমিয়ারি কথা পরিচালনা করেছেন। আমি তো আকাশ থেকে পড়েছি, এবং সঙ্গে সঙ্গে অন্য ছেলেরাও চলে এলো এবং তারা আমার সঙ্গে গল্প জুড়লো। প্রিমিয়ারি কথা, বিভিন্ন সংলাপ তারা বলতে শুরু করলো, যেগুলো আমিও ভুলে গিয়েছি। দেখো, এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে? একদম। আমরা যেরকম এখনো শোরের সংলাপ মনে রেখেছি, সেরকম কিছু বাঙালি ছেলে আমাকে এসে আবারই পরিচালিত একটি ছবির সংলাপ পড়ছে। এর থেকে ওর অ্যাচিভমেন্ট কি হতে পারে? যখন কোথাও যাই পাবলিক কোনো প্লেসে এবং লোকেরা বলে, আপনার ওই অভিনয়টা দেখেছি, আপনার ওই ছবি দেখেছি। দেখো, পরিচালক হিসেবে অতটা পরিচিতি তো পাওয়া যায় না, কারণ তবে আজকাল তো এই পডকাস্ট ইত্যাদিতে আমরা পরিচালকরাও প্রচুর পপুলার হয়ে গেছে। এক সময় তো পরিচালক লোকরা চিনতই না। চিন্তা না, এটা ঠিক। হুটি কয়েক হাতে বোনা পরিচালক যারা অ্যাক্টিং করতো, যারা অ্যাক্টিং করতো না, যারা সত্যজিৎ রায়কে চিনত, মৃণাল সেনকে চিনত, তারা বিশ্ববরেণ্য, তাই জন্য তাদের চিনত। কিন্তু অনেক পরিচালক যারা ভীষণ ভালো, অরবিন্দ মুখোপাধ্যায়, ঢুলুদা, তাকে কজন চিনত? কজন জানি। এটা একটা কিন্তু মানে এই প্ল্যাটফর্ম থেকে অনেক মানুষের সাথে অনেক কানেকশনও আমাদের হয়েছে আর কি, সমস্ত কিছু। তো সময় তো শেষ, আর ছাড়তে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও কিছু কোয়েশ্চেন করি। কারণ এটাই বলবো যে আমার শোতে আসে খুবই আমি আপ্লুত অ্যাকচুয়ালি আনন্দিত, কারণ এত বড় একজন ডিরেক্টর, যা সিনেমা আমি নিজেও দেখেছি, সিরিয়ালসও দেখেছি, অভিনেতা। তো কেমন লাগলো তোমার এখানে এসে, যদি দর্শকদের যদি কিছু বলো? খুব ভালো, তুমি একজন পাকা মানে কোয়েশ্চেন করেছো। তুমি মোটামুটি অল্প সময়ের মধ্যে। আর একটা কোয়েশ্চেন আমি করবো, সেটা হচ্ছে ফেডারেশনকে নিয়ে যদি কিছু একটু বলো। দেখো, ফেডারেশনকে নিয়ে কিছু বলার সে অর্থ আমার নেই। আমি তো ডেফিনেটলি ফেডারেশনের একটা পার্ট। মানে তুমি কি এটা বলতে পারো যে আমার যে অনির্বাণদাকে নিয়ে যে কাজটা হচ্ছে না, সেটা নিয়ে নিশ্চয়ই সেটা ঠিক করে নেওয়া উচিত আমাদের, কারণ অনির্বাণ এমন একজন প্রতিভাবান অভিনেতা, তাকে তার কাজ মানে তার একটা বয়স, সে যে ধরনের চরিত্র পাবে, সেটা আস্তে আস্তে বয়স যত বাড়বে, মানে অভিনেতার তো মানে দেখবো বর্ষণে নট সকলই হারায়। তো বয়স হয়ে গেলেও সে ভালো অভিনয় করতে পারবে। তো দীপম দা মানে চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু অভিনয় করছেন, ভালো অভিনয় করছেন, অসাধারণ কাজ করছেন। তো তার বয়স খানিকটা হয়েছে। তো আমরা অপেক্ষা করব না যে কখন ওর বয়স হয়ে যাবে এবং ওকে আমরা সুযোগ দেবো। ডেফিনেটলি এটা আমাদের ভাবা দরকার এবং ওকে ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত উড়ান বলে করে। খুব ভালো লাগলো, অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে তোমাকে। আমি চাই যে আবার তুমি এসো আমার পডকাস্টে অন্য একটা এপিসোডে, এটাই বলবো। নিশ্চয়ই আসবো, ভীষণ খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমি অবশ্যই আবার আমাকে ডাকলেই। একদম, নমস্কার। নমস্কার।